এপ্রিল 2008। চিঠিটা হাতে নিয়ে স্থবির হয়ে বসে আছে ওমর। 1 মাস আগে তার মা মারা গেছে। ছোট্ট একটি পাতার চিঠি, লিখেছে তার ছোট্ট ভাই। গুয়ান্তানামো বেতে আসার পর তার জাতীয়তা প্রকাশ পায়। 24টি দেশের নাগরিক যারা গুয়ান্তানামোতে বিনা বিচারে জেল খাটছে তাদের লিস্ট প্রকাশ করেছে আমেরিকার অ্যাসোসিয়েটেড প্রেস এবং দ্য ওয়াশিংটন পোস্ট। সেখানে বাংলাদেশি নাম দেখে টনক নড়ে সরকারের। আনোয়ারের মাধ্যমে ওমরের পরিবার আগেই জেনেছিল সব। আফগানিস্তানের ন্যাটো জোটের ভয়াবহ হামলার খবর দেখতে দেখতে সবাই একসময় ওমরের আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু একজন ছাড়া, তিনি হচ্ছেন ওমরের মা। তিনি সরকারের বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন সরকার যেন তার ছেলেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করে। আল কায়দা সন্ত্রাসীর জন্য সরকার কোনো অনুকম্পা দেখায়নি। অনেক ক্ষেত্রে ওমরের পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করেছে। কেন ছেলেকে পরিবার থেকে সুশিক্ষা দেওয়া হয়নি? ওমরের ভাইদের বিভিন্ন সময় দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। মিডিয়া ওমরকে নিয়ে বিভিন্ন মনগড়া মুখরোচক সংবাদ ছাপিয়েছে। সামাজিকভাবে ওমরদের পরিবার প্রায় একঘরে হয়ে গেছে। তার ভাইদের চাকরি ও ব্যবসা ক্ষেত্রে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে। বুক ভরা বেদনা হাহাকার সইতে সইতে শেষ পর্যন্ত মারা গেছে ওমরের মা। ছোট্ট ভাইয়ের এক পাতা ছোট্ট চিঠিতে রাগ, অভিমান, ভালোবাসা, মিসিং সবকিছুই টের পেয়েছে ওমর। এই জীবন নিয়ে ওমরের কোনো অনুশোচনা নেই, নেই কারো প্রতি কোনো অভিযোগ। বিবেক এবং সত্যের পথ ধরে হেঁটেছে, আর সে পথ কতটা দুর্গম সেটা ওমর ছাড়া আর কে ভালো জানে। নির্জন সেলে ভাইয়ের চিঠিটা হাতে নিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে ওমর। 2 হাত তুলে দোয়া করে মায়ের জন্য। সে জানে অন্তত তার মা তাকে ভুল বুঝে পৃথিবী থেকে বিদায় নেননি। রুশোর জীবনে ওমরের অভাব আর কোনো বন্ধু পূরণ করতে পারেনি। রুশোর উপরও রয়েছে ওমরের অনেক প্রভাব। সেটা রুশো ধীরে ধীরে টের পেয়েছে। ওমর চলে যাওয়ার পর তার নেশার প্রতি আসক্তিও কমে গেছে। নেশার আসক্তি যত কমেছে, রুশোর কবিতা আর গান তত রিয়েলিস্টিক হয়েছে। অ্যাবস্ট্রাক্ট আর সাইকোডেলিক ভাবনাগুলো ধীরে ধীরে দূর হয়েছে। ওমর তাকে সহজে ভাবতে বলতো, কিন্তু তার কাছে মনে হতো শিল্পী মানে জটিল কিছু। ভাবনাটা জটিল হতে পারে, কিন্তু শিল্পী তার প্রকাশটা হবে সহজ। কঠিন কথাকে যে শিল্পী সহজভাবে বলতে পারে সে সার্থক শিল্পী। ওমরের খবর জানার পর রুশো কয়েক রাত ঘুমাতে পারেনি। সবাই যে যাই বলুক, রুশো জানে ওমরের দ্বারা কোনো অন্যায় করা সম্ভব না। রুশো বিশ্ব রাজনীতি বোঝে পুঁজিবাদী দুনিয়ার লোভ, লালসা আর প্রফিটের ভাগবাটোয়ারার রাজনীতি। টিভিতে আমেরিকান প্রেসিডেন্ট জর্জ বুশের একটি ভাষণ দেখেছিল, যেখানে বুশ গর্ব করে বলছে তারা পৃথিবীতে শান্তির দূত। পৃথিবীতে একমাত্র তারাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে। জাস্টিস জাস্টিস বলে বুশ মুখে ফেনা তুলে ফেলছে। বুশোর কাছে ব্যাপারটা খুব তাৎপর্যপূর্ণ মনে হলো। তার মাথায় খেলে গিয়েছিল একটা গানের চিন্তা, যে গানের ভিতর দিয়ে গুয়ান্তানামো বের কারাগারে বন্দী তার বন্ধু ওমরের জন্য সে জনমত তৈরি করছে। জাস্টিস জাস্টিস, এটা কার কণ্ঠস্বর? ওয়ার ক্রিমিনাল অথবা লিবারেটর? কার আদলে কে? নাৎসি, জায়নিস্ট? কারো চোখে তুমি স্বাধীনতাকামী, কারো চোখে টেররিস্ট। কার আদলে কে? উত্তর দিবে বন্ধু তোমায়, গুয়ান্তানামো বে। রুশোর এই গানটি এখন দেশের সব জায়গায় বাজে। রুশোর কণ্ঠ হয়ে উঠেছে প্রতিবাদী তারুণ্যের কণ্ঠ। রুশোর সহজ সরল সাম্প্রতিক সময়ের প্রতিবাদী গানগুলো রুশোকে সময়ের আইকন রকস্টারে পরিণত করেছে। রুশো এখন দেশের জনপ্রিয় রকস্টারের মধ্যে বিশেষ একজন। তার কনসার্টে উম্মাতাল বক্তারা যখন তাকে গুরু গুরু বলে চিৎকার করে ডাকে, তখন সেই হাজারো তরুণের কণ্ঠে ছাপিয়ে রুশোর গানে বাজে ধানমন্ডি ওমেন কমপ্লেক্সে। রুশোর জীবনের প্রথম এবং ফ্লপ কনসার্টের শেষেই ওমরই প্রথম ডেকেছিল গুরু। ওমরের জন্য যখন খুব বেশি মন খারাপ হয়, তখন খুব বেশি মনে পড়ে রুশো তখন ধানমন্ডি মসজিদের ইমাম মাওলানা ইসহাক আব্দুর রহমানের কাছে গিয়ে চুপচাপ কিছুক্ষণ বসে থাকে।
ইমামের বয়স বেড়েছে, সেই সাথে বেড়েছে শ্বাসকষ্ট। কষ্ট সত্ত্বেও তিনি নামাজের জামাত মিস করেন না। এখন তিনি আর ইমামতি করেন না, সহকারী ইমামের পেছনে নামাজ পড়েন। রুশোকে দেখলে ইমাম অনেক খুশি হন। খুশিতে তার চোখ ছলছল করে। রুশো বোঝে এই ছলছল চোখ তার বন্ধু উমারের জন্য। অফিসিয়ালি আমি তোমার কাছে এসেছি ফাইনাল ইন্টারোগেশনের জন্য। বলতে পারো আমার রিপোর্টের উপর তোমার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তুমি ওসামা বিন লাদেনের বিষয়ে তথ্য জানো বলে যে স্বীকারোক্তি দিয়েছিলে সেটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় উক্তি বলে আমরা মনে করেছি। কারণ এরপর কোনোভাবেই তোমার কাছ থেকে শত চেষ্টা করেও কোনো তথ্য বের করা যায়নি। তাদের সিদ্ধান্ত হলো তথ্য জানলে অবশ্যই সেটা বের হয়ে আসতো। তোমার পার্সোনাল বিহেভিয়ার সম্পর্কে সবাই এক বাক্য বলেছে তুমি ডিসেন্ট। তোমার চরিত্রের মধ্যে কোনো ভায়োলেন্স নেই। বিভিন্নভাবে তোমার মানসিক অবস্থা টেস্ট করা হয়েছে। যাই হোক, 9/11-এর ঘটনায় তোমরা জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ইতোমধ্যে অনেকগুলো বছর তুমি বিনা বিচারে জেল কেটে ফেলেছো। শারীরিক ও মানসিকভাবে সর্বোচ্চ পর্যায়ে যাতনা ভোগ করেছো। এই সবকিছু তোমার বিষয়ে বিবেচনা নেওয়া হবে। আশা করছি ভালো কিছু হবে। আর এখন যা কিছু বলবে সেটা আনঅফিসিয়াল এবং পার্সোনাল। কথাগুলো বলে থামলো স্পেশাল এজেন্ট মেজর আকিহিকো ওরফে শিমোজি। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে দরজার দিকে গেল। অফিসের দরজা খুলে মাথাটা একটু বের করে করিডোরটা দেখে নিল। ওমরের কাছে বিষয়টা অস্বাভাবিক মনে হলো। শিমোজি কি যেন একটা করতে চায়। দরজা টেনে খুট করে লকটা টিপে দিল। এরপর চেয়ারটা আর একটু বেশি করে ওমরের কাছে টেনে নিল। মাথা নিচু করে কয়েক মুহূর্ত বসে থাকলো। তারপর মাথা তুলে বলল, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি ওমর। ওমর অবাক হয়ে তাকিয়ে থাকে। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তালিবান নেতা আবদুল্লাহ আর তার পুত্র খালেদকে হত্যা করার। এই জন্য আমি তাবলিগ জামাতের মাধ্যমে তোমাদের ভেতরে ঢুকতে পেরেছিলাম। আমার মতো এমন বহু এজেন্ট মুসলমানের ছদ্মবেশে মুসলিমদের ভেতরে কাজ করছে। তারা দেখতে এখন আমলদার মুসলিম যে তাদের সন্দেহ করার কোনো সুযোগ নেই। যেমন আমাকে কেউ সন্দেহ করতে পারেনি। আমি তোমাদের সাথে অভিনয় করতে করতে তোমাদের ভেতরে বিশ্বাসের সৌন্দর্য দেখতে পেয়েছিলাম, কিন্তু তাবলিগের দেখায় সেই সৌন্দর্য আমাকে ইমপ্রেস করতে পারেনি। সেটা ঘটেছে বাগরাম আর এই গুয়ান্তানামো জেলখানায়। তোমাদের ভেতরে এমন এক জাদু আছে যেটার মধ্যে তোমাদেরকে ভেঙে ফেলা যায় না। জিজ্ঞাসাবাদের নামে আমরা এত এত নির্যাতন করি, আর তোমরা বলো এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এক অদৃশ্য আল্লাহর জন্য তোমরা দিনের পর দিন যেভাবে দুঃখ কষ্ট সহ্য করছো, এটা আমার চিন্তা জগৎকে প্রতিনিয়ত ধাক্কা দিয়েছে। মেজর অ্যান্ড্রু আমাকে বলেছে তুমি যদি কোনোদিন শোনো যে আমি মুসলিম হয়ে গেছি, তবে যেন সেটার কারণ হবে কায়দি নাম্বার 110। আমি খালিদ তার পরিবারকে হত্যা করেছি এমন এক কারণে যেটার সাথে তারা জড়িত ছিল বলে আমি এখনো কোনো প্রমাণ পাইনি। মাথা নিচু করে বসে থাকে শিমুজি। তার হাত কাঁপছে, ঠোঁটে চেপে ধরে আবেগকে নিয়ন্ত্রণ করছে। উমারের মন বলছে এটা আসল শিমুজি। উমার, আমি তোমার মাধ্যমে খালিদের পরিবারের কাছে ক্ষমা চাই। উমার বলল, আমি নয় ক্ষমা করার মতো, খালিদের পরিবারে একজন সম্ভবত এখনো বেঁচে থাকতে পারে। এরপর উমার আসমা আর তার সাথে বিদায়ের ঘটনাটা বলল শিমুজিকে। জানি না সে বেঁচে আছে কিনা। উত্তরের জোটের দখলে থাকা কাবুলের তার মতো তালিবান লিডারের মেয়ের পরিণতিটা কি হয়েছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। একসাথে আবেগ প্রকাশের সময় দুজন মানুষ পরস্পরের আয়না হয়ে যায়। আসমার কথা ভেবে উমার নিজেও আবেগতাড়িত হয়ে যায়। শিমুজি উমারের হাত চেপে ধরে বলে, উমার, আমি মুসলিম হতে চাই, তোমার হাত ধরে হতে চাই। ফেব্রুয়ারি 2012। কুখ্যাত ক্যাম্প 7 থেকে উমারকে অনেক আগে থেকে ক্যাম্পে বদলি করা হয়েছে, যেখানে সে অন্য বন্দীদের সাথে মিশতে পারে আর জামাতে নামাজ পড়তে পারে। বন্দী নির্যাতনের বিষয়ে বেশ কিছু চাঞ্চল্যকর সংবাদ পশ্চিমা মিডিয়ায় প্রকাশ পেলে আমেরিকা বেশ বেকায়দায় পড়ে। কারাগারের ভেতরে সেন্ট্রিদের সহনশীলতা বেড়েছে, সেই অনুপাতে বেড়েছে বন্দীদের সুযোগ সুবিধা। সংবাদ মাধ্যমের আনাগোনা বাড়ার কারণে এখন মানবাধিকারের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন মেয়াদে জেল খেটে অনেকে নিজ নিজ দেশে ফিরে গেছে। ডেপুটি জেলার সাইমন কক্স উমারকে
রিভিউ দ্য বোর্ডের সিদ্ধান্ত জানানোর জন্য ডেকে পাঠিয়েছে। এই ডাকগুলো বিনা বিচারে আটকবন্দীদের জন্য আশার আলোর মতো। কোনো বিচার ছাড়াই ওমর এক যুগ কাটিয়ে দিল এখানে। তরুণ যুবা থেকে পরিণত মানুষ, ঘাত প্রতিঘাত, কষ্ট সহিংসতা আর পবিত্র জীবন ওমরের ভিতরে তৈরি করেছে অপার্থিব গাম্ভীর্য। আর তৈরি করেছে প্রভাবিত করার মতো ব্যক্তিত্ব। খুব প্রয়োজন ছাড়া কথা বলে না। জেল প্রশাসনের সবাই তাকে বেশ সমীহ আর সম্মান করে। ভয়ঙ্কর আসামি হিসেবে তার স্ট্যাটাসের সাথে তার ব্যক্তিত্ব সম্পূর্ণ বিপরীত। অফিসে স্বাগত জানিয়ে বসতে বলে জেলার সাইমন ওমরের ফাইলটা নাড়াচাড়া করতে করতে বলে, আমরা তোমার দেশের সরকারের সাথে যোগাযোগের চেষ্টা করেছি যাতে তারা তোমাকে ফিরিয়ে নেয়, কিন্তু তোমার জন্য দুঃসংবাদ মাই ফ্রেন্ড। তোমার দেশের গভর্নমেন্ট সাফ জানিয়ে দিয়েছে তোমার মতো দাগি আল কায়দা সন্ত্রাসীর দায়িত্ব তারা নেবে না। এমনিতেই নাকি তারা জঙ্গি দমন করা নিয়ে হিমশিম খাচ্ছে, তোমাকে নিয়ে নতুন করে নিরাপত্তার ঝুঁকি বাড়াতে চায় না। সুতরাং তোমার জন্য তোমার দেশের দরজা বন্ধ হয়ে গেছে। ওমর স্থির দৃষ্টিতে সাইমনকে জিজ্ঞেস করে, তুমি কি এখনো বিশ্বাস করো আমি আল কায়দা? আমি পার্সোনালি যে সেটা বিশ্বাস করি না, কিন্তু জঙ্গিবাদ, আল কায়দা এসব এখন সারা পৃথিবীর হট রাজনৈতিক ইস্যু। আমার দেশে এই ইস্যুকে ব্যবহার করে একভাবে, তোমার দেশ করে আরেকভাবে। রাজনীতির জন্য তোমাদের প্রয়োজন আছে, এটা বিশ্বাস করা কঠিন, কিন্তু এটাই সত্য। ওমর বলল, আমি আফগানিস্তানে ফিরে যেতে চাই, সেখানে আমার স্ত্রী আছে। না, তুমি সেখানেও ফিরে যেতে পারবে না, কারণ তুমি সে দেশের নাগরিক নও। আর তুমি যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলে তাদের হাতে এখন আফগানিস্তানের ক্ষমতা। তুমি সেখানে যাওয়ার সাথে সাথে ওরা তোমাকে জেলে ঢুকাবে। তোমার মানবাধিকার দেখার দায়িত্ব এখন আমাদের। আমরা এমন কোনো অথরিটির হাতে তোমাকে তুলে দিব না যেখানে তুমি নিরাপদ না। ওমরের চোখে মুখে বিষাদ ফুটে উঠল। এই জেল থেকে বের হলে এই পৃথিবীর কোথাও তার যাওয়ার জায়গা নেই। এক কঠিন সত্যের মুখোমুখি বসে আছে ওমর। অনেকটা কাতর কণ্ঠে বলল, আমার স্ত্রীর দেশ কি আমার দেশ নয়? না, কারণ তোমার কাছে কোনো ডকুমেন্ট নেই, তুমি এখন দেশহীন মানুষ। তাহলে আমি কোথায় যাব? হ্যাঁ, এটা জানানোর জন্যই তোমাকে এখানে ডেকেছি। তোমার জন্য প্রথম সুখবর হলো তুমি মুক্তি পেতে যাচ্ছ। আর খারাপ খবর হলো সেটা কবে হবে এবং তোমাকে কোথায় পাঠানো হবে সেই সিদ্ধান্ত এখন আমরা পাইনি। এই দীর্ঘ জেল জীবনে এতটা হতাশ অনুভূতি আর কখনো হয়নি উমারের। মুক্তির যে আশা আর আনন্দ মনে মনে অনুভব করছিল সেটা আজ এক নিমিষেই নাই হয়ে গেল। তার স্বপ্ন ছিল এখান থেকে মুক্তি পেলে সে প্রথমে যাবে আফগানিস্তানে, সেখানে সে আসমাকে খুঁজে বের করবে, তারপর তাকে নিয়ে সে বাংলাদেশে ফিরে যাবে। কিন্তু সাইমনের সিদ্ধান্ত শুনে যেন থপ করে নিভে গেল পৃথিবীর আলো। সেলের ভিতর গভীর রাতে তাহাজ্জুদ পড়ে সেজদায় লুটিয়ে পড়ল উমার। তার অশান্ত মন অভিযোগ করতে চায়, এটা মনে হতে সে লজ্জিত হয়। বারবার বলে, আমি জানি না, তুমি জানো। তুমি জানো আমার কি প্রয়োজন। আমার বেদনা তোমাকে বোঝানোর ভাষা আমার জানা নেই, তাই তোমার শিখিয়ে দেওয়া ভাষায় তোমাকে বলি, আমার মৃত্যু, আমার জীবন, আমার মৃত্যু অগবিশ্বের প্রতিবারও শুধু তোমার জন্য। তুমি আমাকে গ্রহণ করো আর আমার মনকে প্রশান্ত করো। মাবুদ গো, আমার পরিবার নেই, দেশ নাই, বন্ধু নাই, আজ আক্ষরিক অর্থে তুমি ছাড়া আমার আর কেউ নেই। মাবুদ গো, তুমি আমার হয়ে যাও আর আমাকে তোমার করে নাও। আমার আকাঙ্ক্ষার আমার অন্তরকে অশান্ত করে দিয়েছে, আমাকে ক্ষমা করো, আমার অন্তরকে প্রশান্ত করে দাও। তুমি শান্ত, তুমি শান্তি, তুমি শান্তি, তুমি শান্তি। বলতে বলতে সেজদার ভেতরে ঘুমিয়ে পড়ে ওমর। ঠিক 3 মাস পর গুয়ান্তানামো বে ডিটেনশন ক্যাম্পের অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ বোর্ড ওমরকে আবার ডাকলো। সাইমন যথারীতি স্বাগত জানিয়ে বসালো ওমরকে। ওমরের বুকটা ডিপ ডিপ করছে, কিন্তু সে নির্বিকার। তুমি বাড়ি যাচ্ছ, এটা কথা বলতে পারলে আমি বেশি খুশি হতাম, কিন্তু সেটা বলতে পারছি না। কথাটা বলে ফাইলের দিকে মনোযোগ দে সাইমন। তারপর বলল, আমাকে বলতে হচ্ছে তুমি মুক্তি পেতে যাচ্ছ। প্রতিক্রিয়া দেখার জন্য ওমরের মুখের দিকে তাকায় সাইমন। নির্বিকার ওমর শুধু আজ উচ্চারণ করে, আলহামদুলিল্লাহ। তুমি আলবেনিয়া যাচ্ছ।
সেখানে রেড ক্রসের শরণার্থী ক্যাম্পে তোমার থাকার ব্যবস্থা হয়েছে। দেশহীন ব্যক্তিদের আমরা ওখানে পাঠিয়ে দিই। ওখানে তুমি তোমার নতুন জীবন শুরু করবে। আগামী পরশুদিন সকাল 10টায় তোমার ফ্লাইট। আলবেনিয়ার রাজধানী তিরানাতে আমাদের সামরিক বিমান তোমাকে নামিয়ে দিয়ে আসবে। সেখানে রেড ক্রসের লোকজন তোমাকে রিসিভ করবে। তোমার যাত্রা শুভ হোক। বেস্ট অফ লাক মাই ফ্রেন্ড। গুয়ান্তানামো থেকে যাদের মুক্তি দেওয়া হয় তাদেরকে রাখা হয় নভেম্বর ব্লকে। এখন থেকে পরশুদিন সকাল পর্যন্ত সে নভেম্বর ব্লকে থাকবে। তার প্রতিটা আঙ্গুলের ছাপ নেওয়া হলো, তাদের হাতের তালুর ছাপ নেওয়া হলো, পাশ ফেরানো অবস্থা, সামনাসামনি অবস্থার ছবি তোলা হলো। এরপর তাকে একটা ছোট্ট ব্যাগ দেওয়া হলো। ব্যাগের ভেতরে তার মাপের আফগান কাবলি পোশাক আর জুতা। এটা এমন মুক্তি যে মুক্তির কোনো আনন্দ নেই। গত 12 বছরে কাটানো প্রতিটা দিনের মতোই আজকের দিনটি। ওমরের জীবন হলো তাকদীরের ঝড়ো বাতাসের ভেতরে ওরা একটি পাখির ছোট্ট পালক। এলোপাথারি বাতাস থেকে উড়িয়ে নিয়ে যায় দিক ওদিক। 12 বছর আগে যে গেটটি দিয়ে ওমর জেলখানায় প্রবেশ করেছিল সেই গেটটি এখন নেই। নতুন একটা গেট দিয়ে সে জেলখানা থেকে বের হলো। হঠাৎ কেন জানি তার জেলখানা ছেড়ে যেতে মায়া লাগছিল। কোথায় যাবে? তার মনে হচ্ছিল এখানে এসে ভালো ছিল। তার হাতে হ্যান্ডকাপ আর পায়ে ডান্ডা বেড়ি লাগানো। দুপাশ থেকে দুটি সেন্ট্রি তাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে বাসের দিকে। এয়ারপোর্ট পর্যন্ত যেতে হবে বাসে চড়ার আগে শেষবারের মতো গুয়ান্তানামো বের জেলখানার দিকে ঘুরে তাকালো। ক্যাম্প ডিটেইলড সাইনবোর্ডে লেখা আছে, অনার বাউন্ড টু ডিফেন্ড ফ্রিডম। রানওয়েতে দাঁড়িয়ে থাকা প্লেনটা দেখে ওমর অবাক হয়েছে। ইউএস আর্মির বিশাল একটা কার্গো প্লেন। প্লেনের ভিতরে চড়ার পর বুঝলো একমাত্র প্যাসেঞ্জার সে। এবার আর প্লেনের ফ্লোরে তাকে বেঁধে রাখেনি। ক্রু বসার একটা চেয়ারের সাথে লক করে রেখেছে তাকে। পাইলট ভদ্রলোক বলেছে কয়েক ঘন্টা পর পর তারা দেখে যাবে, তখন চাইলে টয়লেট যেতে পারবে। কিউবা থেকে আলবেনিয়ার দূরত্ব ৯,০৯৯ কিলোমিটার। উত্তর আটলান্টিক মহাসাগর উপর দিয়ে 10 ঘন্টার নন স্টপ জার্নি। অনিশ্চিত যাত্রা। পুরো পথটুকু ওমর ঘুমিয়ে কাটিয়েছে। তিরানা এয়ারপোর্টে প্লেন ল্যান্ড করে ইঞ্জিন বন্ধ করার পর পাইলট এসে ওমরকে ঘুম থেকে জাগিয়ে পায়ের বেড়ি আর হ্যান্ডকাপ খুলে হাত দিয়ে একটি মুখ খোলা খাম ধরিয়ে দিয়েছে। ওমর খামটা খুলে দেখেন সেখানে তার ট্রাভেল ডকুমেন্ট আর রেড ক্রসের প্রত্যয়নপত্র। পাইলট তার দুজন কো-পাইলট সহ ওমরকে নিয়ে বিমান থেকে নিচে নেমে এলো। সেখান থেকে টার্মিনাল ভবনের এক্সিটটা দেখিয়ে দিয়ে হাত মিলিয়ে বিদায় নিল। ওমরের মনে হলো তাদের বেশ তাড়া আছে, তাই তাড়াতাড়ি ভালোই বিদায় হলেই যেন তারা বাঁচে। ইমিগ্রেশন অফিসার ওমরের ডকুমেন্ট দেখে সতর্ক হয়ে উঠল। কোথাও ফোন করলো। কয়েক মিনিটের মধ্যে 4-5 জন আর্মড পুলিশ এসে ওমরকে ঘেরাও করে একটা রুমের মধ্যে নিয়ে বসালো। ওমর ভাবছে আবার কোন বিপদে পড়ে গেল বুঝি। এর মধ্যে একজন পুলিশ তার সিল মারা ডকুমেন্ট ফেরত দিয়ে গেল। ওমর ডকুমেন্টটা খামের মধ্যে রেখে মুখ তুলতে চমকে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে শিমুজি। ওমর অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি এখানে? আমি তো তোমার জন্য অপেক্ষা করছি। শিমুজিকে দেখে পুলিশটা চলে গেল। মনে হলো শিমুজি সবকিছু আগে থেকে ম্যানেজ করে রেখেছে। শিমুজি আমেরিকান স্পেশাল এজেন্ট মেজর। নিশ্চয়ই তার প্রভাব থাকবে এখানে। তুমি জানতে আমি আসছি? হ্যাঁ, তোমার জন্য সবকিছুর ব্যবস্থা করে রেখেছি। তোমাকে নিতে কোনো রেড ক্রস আসবে না। তুমি আমার মেহমান। দেখো আল্লাহ তোমাকে কিভাবে সাহায্য করেন। তুমি বাকি জীবন আমার সাথে থাকবে। শিমুজির কথার মমতা হঠাৎ ওমরকে স্পর্শ করে গেল। কৃতজ্ঞতায় তার চোখ ছলছল করে উঠল। শিমুজিকে আলিঙ্গন করল। শিমুজিও পরম মমতায় ওমরকে চেপে ধরল। আলিঙ্গন ছেড়ে শিমুজি বলল, আমরা তিরানাতে 2 দিন থেকে ক্যারিবিয়ান দ্বীপ বারবাডোস এ চলে যাব। তোমার জন্য ওয়ার্ক পারমিট করে রেখেছি। আগামী মাসে আমি চাকরি থেকে রিজাইন দিচ্ছি। বারবাডোসে তুমি আর আমি মিলে মাছের ব্যবসা করব। সেখানে আমার কিছু ভালো বন্ধু আছে। তুমি আর আমি মিলে সমুদ্রে মাছ ধরবো। পারবে না? ওমর হেসে বললে, নিশ্চয়ই পারবো। চলো আমরা এয়ারপোর্ট থেকে বের হই। নিশ্চয়ই তুমি অনেক ক্লান্ত।
তিরানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বের হওয়ার মুখের লবিতে শিমুজি ওমারকে থামিয়ে বলে, ওমার, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, দেখো তো চিনতে পারো কিনা। বলে ওমার ঘাড়টা বা দিকে ঘুরিয়ে দিল। অবাক বিস্ময় নিয়ে সরাসরি তার দিকে তাকিয়ে আছে আসমা। ওমারের শরীর থরথর করে কাঁপছে। সে শিমুজির দিকে ঘুরে তাকালো, বুঝলো সব শিমুজির পরিকল্পনা। শিমুজি মিটমিট করে হাসছে। ওমার খুঁড়িয়ে খুঁড়িয়ে আসমান দিকে এগিয়ে গেল। আসমা যেন নড়তে ভুলে গেছে। সবুজ চোখ জোড়া নক্ষত্রের মতন কাঁপছে আর কান্না লুকাতে নিজে ঠোঁট কামড়ে ধরে রেখেছে। কাছে আসতেই পরস্পরকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। বাঁধ ভাঙা কান্নায় কাঁপছে আসমা, কাছে ওমার। কিছু সময় পর আসমার কাঁধের উপর থেকে দৃষ্টি নামাতেই তার চোখ পড়ল পশতুন ড্রেস পরা একটা 10-12 বছরের ফুটফুটে বাচ্চা। অবাক বিষয় দিয়ে তাদের দুজনকে দেখছে। আলিঙ্গন ছেড়ে আসমা বাচ্চাটির দিকে ঘুরে তাকালো, তারপর তাকালো ওমরের দিকে। চোখ ভরা কান্না, কিন্তু আসমার মুখে ফিরে এলো সেই মুখ টেপা হাসি। ওমরকে বলল, আপনার ছেলে। হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল ওমর। 2 হাত দিয়ে ছেলেটিকে ধরে প্রাণ ভরে দেখলো, তারপর বুকের মধ্যে চেপে ধরলো। দুধে বাচ্চাটা ওমরের বুকের ছাতির মধ্যে যেন হারিয়ে গেল। আলিঙ্গন ছেড়ে বাচ্চাটাকে ফার্সিতে জিজ্ঞেস করলো, কি নাম তোমার? বাচ্চাটা বলল, ওমর। ওমর মিষ্টি হেসে বলল, না, তুমি দ্বিতীয় ওমর। হৃদয় আল্লাহর ঘর। মানুষের হৃদয়টা তৈরি করা হয়েছে এই জন্যই যে সেখানে শুধুমাত্র আল্লাহ থাকবেন। সে ঘরে আল্লাহ ছাড়া অন্য কিছু ঢুকলেই শুরু হবে তোমার জাগতিক অশান্তি।